এই যুদ্ধটা আসলে ইরানের উপরে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ। ডায়ালগটাকে আপনি ফয়েল করলেন, এটার জন্য আজ পর্যন্ত ইসরায়েলকে আমি কোনো জবাবদিহিতার আওতায় আনতে দেখলাম। এটা যুক্তরাষ্ট্র কখনো বলেনি যে আমাদের একটা প্রসেসের মধ্যে ছিল। ইরান তো কমপ্লাই করেছে, তো যেখানে উল্টো পুরস্কার দেওয়ার কথা সেখানে শাস্তি দেওয়া হচ্ছে, এরকম হচ্ছে ব্যাপারটা। ইসরায়েল বা ইহুদি জাতি এটা তো আসলে একটা প্রতারক জাতি। এটা হচ্ছে আপনার অভ্যাসগতভাবে তারা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গকারী একটা জাতি। এবারের যুদ্ধ অনেকগুলো সমীকরণ বা ডাইমেনশন চেঞ্জ করেছে আমার মত। তো একই জমি, এই ফিলিস্তিনের এই জমিটাকে দেখা গেল যে কয়েকজনের কাছে এই ব্রিটিশরা বিক্রি করেছে। আরেকটা হলো যে যেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত, সেটা হলো মসজিদে আকসা, আমাদের যে প্রথম কিবলা, সেটা নিয়েও ইসরায়েলের একটা ঐতিহাসিক আমি বলবো যে নোংরামি তারা করছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিওর মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন লেখক, সাংবাদিক এবং আন্তর্জাতিক বিশ্লেষক জনাব আলী আহমদ মাপরুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে ইরান ইসরায়েলের যে সাম্প্রতিক সময় যুদ্ধ হয়ে গেল 12 দিনের, সেটি নিয়ে আলোচনা করতে চাই আর কি অবস্থা আসলে এই যে হঠাৎ করে যুদ্ধবিরতিটা হলো, কেমন মনে করছেন আপনি? প্রথম কথা হচ্ছে যে আমি আমার যেভাবে আমি পর্যবেক্ষণ করেছি বা আমি লিখেছি বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটা, সেটা হচ্ছে যে এই যুদ্ধটা আসলে ইরানের উপরে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ। আমি কয়েকটা অ্যাঙ্গেল থেকে যদি করি, এটার আমার কাছে আমি মনে করি এটা পশ্চিমা বিশ্ব, ইসরায়েল তো বটেই, এন্টায়ার পশ্চিমা বিশ্বের এটা একটা দ্বিচারিতা এবং এটা তাদের একটা প্রতারণাপূর্ণ অ্যাপ্রোচ। আপনি দেখেন কয়েকটা কারণ। নাম্বার ওয়ান হচ্ছে যে আমেরিকার সাথে তাদের একটা ডায়ালগ চলছিল এবং যেদিন ইসরায়েল অ্যাটাক করেছে কোনো রকমের প্রভোকেশন ছাড়া, কোনো রকমের উস্কানি ছাড়া, 13 জুন তারা একটা মিডনাইটে ভোরের আগে তারা এই তেহরানে হামলা করেছে। তার ঠিক 2 দিন পরে 15 তারিখে হচ্ছে ডায়ালগ কথা ছিল। তো এই যে আপনি এর আগে প্রায় 1 মাস ধরে কিন্তু ডায়ালগ বাসকাফা হয়েছে এবং এই যে আপনি ডায়ালগটাকে আপনি ফয়েল করলেন, এটার জন্য আজ পর্যন্ত ইসরায়েলকে আমি কোনো জবাবদিহিতার আওতায় আনতে দেখলাম। এটা যুক্তরাষ্ট্র কখনো বলেনি যে আমাদের একটা প্রসেসের মধ্যে ছিল। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ধরেন ইরান তো অ্যাকর্ডিং টু তার যে জাতিসংঘের সাথে তার যে আন্ডারস্ট্যান্ডিং, সে তো তার কথা মতো সে পরিদর্শকদেরকে নিয়মিত তেহরানে এবং ইরানের আরও যেসব জায়গায় নিউক্লিয়ার সাইটগুলো আছে সেগুলো তারা পরিদর্শন করতে দিচ্ছে এবং নজরে তারা বাধা দিচ্ছে। সেটাও করার পরও তার উপরে এটা করা। এবং থার্ড ওয়ার্ক হচ্ছে যে ইরান তো বারবারই বলছে যে তাদের নিউক্লিয়ার যে প্রোগ্রামটা আছে এটা পিসফুল। তো পিসফুল বলার পরে এটাকে আপনার একটা হয়তো এটাকে একটা বায়ালুম দিকে নিয়ে যাওয়া। আসলে যেটা আমরা পরবর্তীতে আপনি নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে ইসরায়েলের যিনি এখন প্রধানমন্ত্রী আছে যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি তার একটা প্রায় 30 বছর বলা যায় 95 থেকে উনি শুরু করেছে এই একই স্টেরিওটাইপ ন্যারেটিভ, ইরান 2 weeks বা উইকস অ্যাওয়ে ফ্রম হ্যাভিং হয়েছে। হ্যাঁ, তো সেই উইকস অ্যাওয়ে তো আজ পর্যন্ত হলো না। মানে তো এই পুরো মিথ্যে একটা ন্যারেটিভ এবং একটা মিথ্যা কথাবার্তা ওরে আপনার এই যুদ্ধটা শুরু করলো এবং সে আক্রমণ করলো। সো আমার কাছে এটা যতখানি যুদ্ধ ক্যাজুয়ালিটি আমি এটা ওই সময় দেখেছি যে এখানে কে জিতলো কে হারলো, এটার থেকে বড় ব্যাপার আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিশ্বের সামনে এটা এক্সপোজ করা দরকার যে কত বড় ধরনের প্রতারণা আসলে যুদ্ধের আড়ালে হয়েছে। কারণ যুদ্ধে তো ধরেন ক্ষয়ক্ষতি হবে, এটা একটা আলাদা পার্ট, কার কতটুকু ক্ষতি হলো, বাট এটা মানুষের জানা দরকার। এবং আরও কিছু ইস্যু আছে, ধরেন ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আমরা আজ পর্যন্ত জানি না যে তাদের অস্ত্র আছে, তার স্বীকার করেছে, বাট আমরা এটা বলি বা আমরা এটা জানি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও জানে যে ইসরায়েলের একটা পারমাণবিক প্রোগ্রাম আছে এবং এই জায়গাগুলো। এবং তারা ইরান তো অনেক আগে এনপিটিতে সাইন করেছে, নন প্রলিফারেশন ট্রিটি, যেটা পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি। ইসরায়েল সেটাতেও স্বাক্ষর করে নেই। ইসরায়েল তো সেখানে কোনো পরিদর্শকদের ঢুকতে দেয় না। তো কোয়েশ্চেন হচ্ছে সবগুলো জায়গাতে ইরান ইসরায়েলের থেকে বেটার, মানে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা আসলে তারা করে না। সেখানে ইরান তো কমপ্লাই করেছে, তো যেখানে উল্টো পুরস্কার দেওয়ার কথা সেখানে শাস্তি দেওয়া হচ্ছে, এরকম হচ্ছে ব্যাপারটা। সেখানে গ্লোবাল যারা আমাদের সুপার পাওয়ার, গ্লোবাল যে মেকানিজম যারা তৈরি করেন বা ন্যারেটিভ যারা তৈরি করেন,
তাদের এই যে ডিসেপশন, বিশ্ববাসীর সাথে তাদের যে প্রতারণা, আমি পুরো যুদ্ধটাকে আসলে একটা প্রতারণার কি বলবো, মানে একটা ইভেন্ট মনে। আচ্ছা, আরেকটা প্রতারণার বিষয় আপনার সাথে আসি। সেটা হচ্ছে, আপনি তো জানেন যে 12 দিনের যে যুদ্ধটা হয়ে গেল, সেখানে আসলে মানে যে যুদ্ধবিরতি চুক্তি, সেটা আসলে আনুষ্ঠানিকভাবে তো কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তো হঠাৎ করে এই যে যুদ্ধবিরতি হচ্ছে, আমরা দেখি যে গাজা উপত্যকায় কিংবা লেবাননের সাথে এর আগে যুদ্ধবিরতি হয়েছে ইসরায়েলের, কিন্তু তারা কিন্তু যুদ্ধবিরতি যে যুদ্ধবিরতির যে চুক্তি লঙ্ঘন করেছে। তো এখন অনানুষ্ঠানিকভাবে চুক্তি হলেও এটি কি ইরানের সাথে আবার হঠাৎ করে তারা এই লঙ্ঘন করতে পারে? আমাকে যদি বলেন, আমি যতটুকু হিস্ট্রি পড়েছি, ইসরায়েল বা ইহুদি জাতি এটা তো আসলে একটা প্রতারক জাতি। এটা হচ্ছে আপনার অভ্যাসগতভাবে তারা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গকারী একটা জাতি। এটা তাদের সেটা ইতিহাসে বারবার তারা শরীরের থেকে তার উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছে। সুতরাং প্রথম কথা, এই যুদ্ধবিরতি চুক্তি এটার মোটেও আমি মনে করি না যে এটা ট্রাস্ট করা যায়, এটা লং রানে সাস্টেন করবে, এটা মনে করি না। দ্বিতীয় কথা হচ্ছে যে, যেটা আপনি বললেন যে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, এতে বোঝা যায় যে যদিও ইসরায়েল একটা ন্যারেটিভ তৈরি করেছিল যুদ্ধের সময় যে ওই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি তাদের, হয়তো এটা যে আসলে ক্ষতি হয়েছে এবং তাদের তড়িঘড়ি করে কিন্তু আমেরিকা, তাদের যে পরম পৃষ্ঠপোষক যে মানে যুক্তরাষ্ট্র, তাদের যে স্বার্থহানি হয়েছে ব্যাপকভাবে, সেটার প্রমাণ হচ্ছে এই কুট করে তড়িঘড়ি করে। এবং আপনি জানেন যে যুদ্ধবিরতি হওয়ার প্রায় 24 ঘন্টা আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছেন যে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এরপরও কিন্তু হামলা হয়েছে দুই তরফ থেকে, দুই দিকে। ইসরায়েলও হামলা করেছে, দেহান আবার সেটা একটা করেছে, তারপরে থেমেছে। তো এই ব্যাপারগুলোতে বোঝা যায় যে আসলে তাদেরকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস তো করা যায় না, কিন্তু তাদের ক্ষতি হয়েছে। এটা খুব বড় আকারে এটা প্রমাণিত হয়েছে যে ইসরায়েলের এবারের যুদ্ধে হারিয়েছে, লোকসান হয়েছে। সেজন্যই আসলে আমরাও জানতে চাই আপনার কাছে যে আমরা দেখলাম যে শেষ মুহূর্তে আমেরিকা খুব তড়িঘড়ি করে এই যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করেছে, সেটা হয়েছেও। কি কারণে মূলত আপনি মনে করেন যে আসলে এই তড়িঘড়ি করে যুদ্ধটা হঠাৎ করে বন্ধ করলো? এতে কি আসলে বোঝা যায় যে তেল আবিব ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে? সেটা তো বললামই যে ইসরায়েলের লোকসান বা ক্ষতির পরিমাণ এবার অনেক বেশি। আরেকটা হচ্ছে যে ইরানের যে জিও পলিটিক্যাল বা জিওগ্রাফিক্যাল যে অবস্থানটা, এটাতে খুব বেশি দিন যদি যুদ্ধ চলে, তাহলে গাজা তো ধরেন একটা সাইডে পড়ে আছে। গাজা এমন একটা আসলে আফসোস লাগে হচ্ছে, গাজা একটা ছোট্ট উপত্যকা, এবং এটা যদি পুরো মানে ভ্যানিশ করে দেয় তো ওয়ার্ল্ডের খুব বেশি আছে যাবেন, এরকম একটা জায়গায় তারা পড়ে গেছে। মানে ইসরায়েল জমি দখল করতে 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 মূল ফিলিস্তিনের পুরোটাই তো নিয়ে নিয়েছে, গাজা একটা ছোট্ট একটা উপত্যকা বাইরে আছে। ওয়ারাজ ইরান হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি, যেখানে সাইজেবল, এটা বহু দেশের সাথে এটার বর্ডার, নৌবন্দর, স্থল মহদিকে। ফলে ইরান নিয়ে যদি আপনি যুদ্ধ বেশি চালান, তাহলে অনেক কিছু আসলে আনসার্টেন হয়ে যায়। ফলে তেল আবিবের লোকসান বা ক্ষয়ক্ষতি সেটা একটা ব্যাপার, সুযোগ। আরেকটা হচ্ছে যে আপনার তো মনে আছে যে ওই সময়টা অনেকগুলো দেশেই কিন্তু আকাশপথে বিমান চলাচলও হ্যাম্পার হয়ে যাচ্ছে। তো তার কারণ হচ্ছে যে ইরানের এই বিষয়টা এরকম, আর ইরান যেহেতু প্রায় সাকসেসফুলি অনেক দূর থেকে মিসাইল ছুটছিল, তো সেটার কারণেও মানে বোঝা গেছে যে অনেকগুলো দেশের আকাশ সীমা তারা খুব ইজিলি এবার পার করতে পেরেছে। সব মিলিয়ে আমি মনে করি যে রিজিয়নাল একটি স্ট্যাবিলিটি না হলে আমেরিকা, তেল আবিব এদের সবার মানে খুব বেশি দিন চললে তাদের বড় ধরনের বিপর্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এবং সেই জন্যই হয়তো তারা এটা পৌঁছে আগে আগে তারা এটা থামানোর চেষ্টা করেছে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে এই যে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালালো, এটার মূল উদ্দেশ্যটা তো ছিল, আমরা যদি বলি যে মধ্যপ্রাচ্যকে আসলে অস্থিতিশীল করায়। না, ওইটার অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে ইসরায়েলের যেটা আনুষ্ঠানিক তাদের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে যে তারা ইরানে পারমাণবিক কর্মসূচিটাকে তারা বন্ধ করতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল স্টেটমেন্ট। আড়ালের যেটা বক্তব্য আমরা শুনেছি সেটা হচ্ছে যে আলটিমেটলি এটা টার্গেট ছিল রেজিম চেঞ্জ। ইরানের যে এখন যে আয়াতুল্লাহ কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা, সেটা যেটা 79-এ বিপ্লবের পরে থেকে চলছে, এইটাকে রেজিম চেঞ্জ করে বিপ্লবের আগে যারা ছিল আপনার বিশেষ করে শাহের যে পরিবার, সেই শাহের পরিবারকে আবার নতুন করে রিইনস্টেট করা, এটা হচ্ছে আনঅফিসিয়াল টার্গেট। সো অনেকগুলো টার্গেট ছিল। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল তো হয়েই আছে, মানে সেটা তো ইরানে হামলা ছাড়াও আমরা গত প্রায় 22 মাস হয়ে গেল গাজায় যুদ্ধ চলছে, লেবানন
এফেক্টেড, সিরিয়া এফেক্টেড, ইয়েমেন এফেক্টেড। তো মধ্যপ্রাচ্য তো অলরেডি মানে ভোলাটাইল একটা জায়গায়। তবে ইরানে আমি মনে করি যে ইরানকে ইসরায়েল এবার এটা করেছে, কারণ হচ্ছে ইসরায়েল কখনোই চায় না। আপনি দেখবেন যে ইভেন গাজা ইস্যুতেও আমেরিকা কিন্তু দু একবার হামাসের সাথে পৃথকভাবে বসবার একটা চ্যানেল তার ওপেন করেছিল। আমি যে ট্রাম্পের যিনি মিডল ইস্ট ভয়েস স্টিভ উইটকাফ দুই একবার হামাসের সাথে বসার চেষ্টা করেছে। ইসরায়েল কখনোই চায় না যে আমেরিকার সাথে কোনো গ্রুপের কোনো একটা নেগোসিয়েশন হোক, এবং যার কারণে এবারও যখন তেহরানের সাথে যখন ডায়ালগটা চলছিল, এটা যেন সফল হয়ে যায় কিনা সেটারও একটা ভয় তাদের ছিল, যেটা কোনো একটা যদি একটা পিসফুল আন্ডারস্ট্যান্ডিং এর দিকে চলে যায় তাহলে তো আবার তাদের যে পারমাণবিক বিষয়ক যে ন্যারেটিভ বা ইরানের যে থ্রেট, তখন এটা তাদের ন্যারেটিভটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ফলে ওইটাকেও তারা বন্ধ করতে চেয়েছে। ফলে তারা এক ঢিলে আসলে অনেকগুলো বিষয় মানে ডায়ালগটা বন্ধ করতে চেয়েছে। আপনি যেটা বললেন মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতা, সেটাকে আরো সিভিয়ার করতে চেয়েছে। ইরানের পারমাণবিক প্রোগ্রামকে থামিয়ে দিতে চেয়েছে। অ্যাট দ্য সেম টাইম ইরানের রেজিমকে তারা পরিবর্তন করতে চেয়েছে। আচ্ছা, এই যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আছে, বিশেষ করে আরব দেশগুলো আছে, এই সংকটকালীন সময় আমরা কিন্তু দেখেছি সেইভাবে প্রতিক্রিয়া তারা দেখায়নি। কেন ইসরায়েলকে তারা এত ভয় পায়? এটা ঠিক ইসরায়েলের ভয় পাওয়ার থেকে আমি বলবো যে তাদের এটা একটা নৈতিক সংকট। আরব বিশ্বের এখানে আরব বিশ্ব বলতে এখানে দুটো পার্ট আমি করতে চাই। একটা আরব দেশের যে জনগণ আর একটা আরব শাসক। আরব বিশ্বের জনগণের মধ্যে কিন্তু এই ফিলিস্তিনে যারা যুদ্ধ করছেন, মুক্তিকামী লড়াই করছেন, তাদের ব্যাপারে সিম্প্যাথি আছে, কম হোক বেশি হোক তারা আছে। কিন্তু ওখানে তো ধরেন প্রসেশন থেকে শুরু করে র্যালি করা, জমায়েত করা, গ্যাদারিং সবই ইস্যুড। আর শাসক যারা, তারা একটা পুরো ধরেন গত কয়েক দশক ধরে তারা যে বিলাসী একটা কাঠামো তারা তৈরি করেছেন, তাদের তেল কাঠামো বা তেল শিল্পের উপর ভিত্তি করে তাদের যে আয়েসি জীবন, এইটাকে তারা কোনোভাবে হ্যাম্পার্ড করতে চান না। এবং এটা না করবার জন্য তারা যেটা করেন সেটা হচ্ছে তারা তাদের এই প্লাস তাদের যে রাজতন্ত্র, যেটা আমরা বলি ডাইনেস্টি, এই ডাইনেস্টিটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই কারণে শুধু যে মুক্তি মানে যারা প্রতিরোধ সংগ্রাম করছে তাদেরকেই না, বরঞ্চ বলবো যে তাদের এই দেশেও যাতে এরকম চিন্তার কেউ তৈরি করতে না পারে, কোনো সংগঠন ফাংশন না করে। আপনি জানেন যে বেশ কয়েক বছর আগেই ইউএই কিন্তু ইখওয়ান টাইপের যে সংগঠনগুলো আছে এগুলোকে তারা ব্ল্যাক লিস্টেড করেছে, ব্যান করেছে। সো এটা তাদের একটা কমন একটা ট্রেডিশন। তারা হচ্ছে যে তাদের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠতে পারে এমন কাউকেই তারা টলারেট করে না। ইসরায়েলকে তারা ভয় পাচ্ছে, এটা মানে একটা সাইড, কিন্তু মূল জিনিস হচ্ছে যে তারা তাদের শাসনটাকে আসলে টিকিয়ে রাখতে চায়। এই জন্যই তারা অন্য ক্ল্যাশে যেতে চায় না। এবং আপনি চিন্তা করেন, এই বোধহয় এটা 2-3 দিন আগের নিউজ, একজন যুবরাজ তিনি 20 বছর ধরে কমাচ্ছিলেন, তাকে তারা ওইভাবে করে রেখেছে। এখন আমাদের যাদের আত্মীয় স্বজন কমাই গিয়েছে আমরা জানি, বা লাইফ সাপোর্টে প্রতি ঘন্টায় আসলে কি পরিমাণ বিল হয়। আপনি যদি গেস করেন যে 20টা বছর কত টাকা, এবং লেখে লাভটা কি হলো, এবং সে রাষ্ট্রের জন্য এমন কি প্রয়োজন ছিল। তো এটা হচ্ছে তখন তাদের একটা অ্যাপ্রোচ। আরেকভাবেও যদি বলি, আমি বলবো এটা আমার জায়গা থেকে একটু ভিন্ন হবে, আমি যেহেতু একটু লেখালেখি করি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তো পুরো মুসলিম ধর্মটা একটা দেহের মতো। তো দেহের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যখন কোনো একটা অর্গানে ব্যথা হবে তখন আপনার বাকি অর্গানগুলো এটা ফিল করবে যে আমার দাঁতে ব্যথা হচ্ছে বা আমার হাত কেটে গেছে, পেইনটা ফিল করব। তো এই শাসকরা আসলে এমন জায়গায় চলে গেছেন আয়েশ করতে করতে যে তারা তাদের এই জায়গাতে তারা মুসলিম উম্মার যে তাদের যে ফেলো ব্রাদার সিস্টার যারা আছেন তাদের কষ্টগুলো তাদের মধ্যে আর এখন কোনো অনুভূতি তৈরি করছে। এবং আপনি না হলে কিভাবে বলি, দেখেন গাজা তো আপনি জানেন যে দুর্ভিক্ষ হচ্ছে, সহজ করে বললে এক কথায় দুর্ভিক্ষ হচ্ছে। তো আর সৌদি আরব সহ মিডল ইস্টার্ন অনেকগুলো কান্ট্রিজ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি খাবার অপচয় করে, সে তালিকায় হচ্ছে এই দেশ। তো আপনি যদি এই কন্ট্রাডিকশনটা দেখেন, এটা মানে আমাদের দুর্ভাগ্য যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হচ্ছে যে সে আমার দলভুক্তই না যে নিচে পেট করে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে। কিন্তু আমাদের এই মুসলিম দেশগুলো তারা খাবার নষ্ট করছে কিন্তু গাজার মানুষ না খেয়ে আছে। এটা মানে যদি চিন্তা করা যায়, মানে ফ্রম রিলিজিয়াস পার্সপেক্টিভও যদি চিন্তা করি, অশোভনীয় অসৎ, এটা সহ্য করা যায় না। কিন্তু এটা আমরা দিনের পর দিন এই জুলুমগুলো আসলে আমরা দেখছি। সো এই সব মিলিয়ে তারা যেটা মনে করছে যে তাদের এই রাষ্ট্র ব্যবস্থা প্লাস পশ্চিমের ব্লেসিং এগুলো পাওয়ার জন্য তারা
ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছে না। প্লাস মনে করেন আমেরিকার ব্লেসিং থাকে, এই F-35 বিমান পেতে চায়, কি সব মানে তুচ্ছ কারণ, এগুলোর কারণে তারা ইসরায়েলের সাথে তারা সম্পর্ক স্বাভাবিকরণ করছে, বন্ধন কিছু করছে, এবং তারা প্রোটেস্ট করছেও না, আমার মনে হয় তারা করবেও না। তারা যেটা করবে, তারা ওই গাজার মধ্যেও কোনোভাবে একটা বেনিফিট পাওয়ার চেষ্টা করবে রিকনস্ট্রাকশনের নামে বা কোনো কিছুর নামে। যদি তাদেরকে একটা বড় কাজ দেওয়া হয় তাহলে হয়তো তারা সেই দিকে আগ্রহ করে। কিন্তু এই গাজার যে 20-22 লাখ মানুষ আছে, তাদের জন্য তাদের খুব বেশি দরদ আছে তা মনে করার কোনো কারণ আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে না। আচ্ছা, আমরা এই যুদ্ধকালীন সময়ে আমরা একটা ভিডিও গণমাধ্যমে প্রকাশ হতে দেখেছি নেতানিয়াহু বলেছে যে নেক্সট টার্গেট পাকিস্তান। পাকিস্তান তো একটা পরাশক্তিধর দেশ, মুসলিম দেশ। আপনার কি মনে হয় আসলেই কি পরবর্তী টার্গেট হতে যাচ্ছে? প্রথমত হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা কাউন্টার আছে এটার বিপরীত। উনি বলেছেন যে আমি আশ্বস্ত করতে চাই যে নেতানিয়াহু এটা করবে না। আরেকটা হচ্ছে যে যারা কেবলমাত্র ডিস্টেন্স থেকে চিন্তা করে তাদের কাছেও এটা বিশ্বাসযোগ্য হয় না যে কোথায় মিডল ইস্ট, কোথায় পাকিস্তান সাবকন্টিনেন্টে কেন কোন দুঃখে হামলা করবে। আমি যেটা মনে করি, মনের এই ভিডিওটা দেখেছি, আমার কাছে যেটা মনে হয় ওখানে তিনি খুব প্রিসাইসলি দুটো কথা বলেছেন। একটা হচ্ছে যে উনি কোনো দেশ, কোনো মুসলিম দেশ ওনার জন্য হুমকি হয়ে যাক এটা উনি চাচ্ছেন না। তো পাকিস্তানের ক্ষেত্রে দুটো ইস্যু, একটা হচ্ছে পাকিস্তানের হাতে নিউক্লিয়ার ওয়েপন আছে, ফলে এটা কি তাদের উনি ভীষণভাবে হুমকি মনে করেন ইসরায়েলের জন্য। আরেকটা হচ্ছে পাকিস্তানের শাসন ব্যবস্থা বা প্রশাসনের উপরে পাকিস্তানের আর্মড ফোর্সেস একটা বড় প্রভাব আছে। পাকিস্তানের পাশাপাশি কিন্তু তুরস্কের ব্যাপারেও তার জি, তো আগে ধরুন পাকিস্তানটা যদি বলি, পাকিস্তানের মিলিটারিদেরও একটা ভালো প্রভাব আছে। সো এখন উনি যেটা বলছেন ওখানে যে যদি এরকম মিলিটারি প্রভাব অথবা ধরেন কোনো রকমের এক্সট্রিমিস্ট কোনো গ্রুপ, এর মানে ওনার ভাষায় এরকম কোনো দেশের হাতে যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে তো দ্যাট উড ডেঞ্জারাস। এটা হচ্ছে তার একটা ভিউ ফর ইসরায়েল। তার কি জায়গাটা হচ্ছে কি আরেকটা বিষয় উদীয়মান আসলে পাকিস্তানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে ভারতকেও টানতে হবে। সেটা হচ্ছে যে আপনি জানেন যে ইসরায়েলের সাথে তো ভারতের আসলে খুবই একটা গুড রিলেশন, এবং ইসরায়েলের যে হাইফা পোর্ট সেখানে ভারতের প্রধান ওয়ান অফ দ্য মানে তাদের যে বড় কোটিপতি যে ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী, সেটা হচ্ছে গৌতম আদানি। ওনার একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে, যেটা এবার ইরানের হামলায় কিন্তু বেশ হুমকির পড়েছে। সো ইসরায়েলের সাথে ভারতের আপনার অস্ত্র নির্মাণ প্রকল্প আছে। সো ভারতেরও একটা যদি হুমকির মুখে পাকিস্তানের কারণে কোনো হুমকি তৈরি হয়, সেটা আবার ইসরায়েলকে এফেক্ট করে। ফলে আপনি ইসরায়েল যে পাকিস্তানিকে থ্রেট মনে করছে, এটা শুধু তার নিজের জন্য না, ভারতকেও আমি মনে করি যে এটা মিলিয়ে চিন্তা করলে পুরো বিষয়টা আরো বেশি পরিষ্কার হবে। আর টার্কির ব্যাপারটা হচ্ছে যে টার্কি উদীয়মান শক্তি, কিন্তু টার্কির সাথে ইসরায়েলের তো আবার বিভিন্ন ধরনের ইন্টারনাল সম্পর্ক আছে, সামরিক সম্পর্ক, তারপর ডিপ্লোম্যাটিক সম্পর্ক, ট্রেড রিলেশনস আছে। টার্কি হচ্ছে ইসরায়েলের প্রচুর পরিমাণ রপ্তানি আমি ইসরায়েলি গুডস টার্কিতে, এবং ইসরায়েলের অনেক নাগরিক সেখানে মানে নিশ্চয় করতে চায়, বিশ্রাম নিতে যায় বা অবসর কাটাতে চায়। সো টার্কির সাথে তাদের আলাদা একটা সম্পর্ক আছে। সো টার্কি ইসরায়েলের ব্যাপারে খুব বেশি এগ্রেসিভ হতে পারবে এটা আমার মনে হয় না। এটা এই যুদ্ধের সময় আমরা খুব একটা বেশি এগ্রেসিভ আমরা দেখিনি না, এটা টার্কি খুব এইবারে মানে এর আগে বরঞ্চ আমি বলবো যে 2021-22 বা তার আগে 2018-তে যে গাজা যুদ্ধ, ওই সময় যদি একবার টার্কি তাও কিছুটা অ্যাক্টিভিটিস আমরা দেখেছিলাম, কিংবা আমরা 2010 সালে মারমারার ফ্লোটিলার ঘটনাটা জানি। এবারে বরঞ্চ বলবো যে টার্কি অনেক বেশি, আমার কাছে মনে হয়েছে যে প্রত্যাশার তুলনায় তারা অনেক কম ভূমিকা পালন করতে পেরেছে এবার পার্টিকুলার। এটার কারণ হচ্ছে যে টার্কি নিজেদেরও ইন্টারনাল সিকিউরিটি বেশ কিছু ক্রাইসিস আছে। আপনি জানেন যে ওখানে কুর্দিদের নিয়ে তারা সমস্যা ফিল করছে। টার্কি নিজেদের মানে অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, মূল্যস্ফীতি ভয়াবহ, জব সংকট আছে সেখানে, জিনিসপত্রের দাম খুব বেশি, ফলে নাগরিকদের সন্তুষ্ট করে রাখাও একটা ব্যাপার আছে। ফলে আপনি জানেন যে সম্প্রতি একজন মেয়রও যিনি নেক্সট প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল, তাকেও বিভিন্ন ধরনের মামলায় জেলবন্দি, কারাবন্দি করা হয়েছে। ফলে তার কি নিজস্ব ইন্টারনাল ক্রাইসিসও আছে, প্লাস আমার ধারণা তার কি পলিসিগত কিছু পরিবর্তন হয়তো হয়েছে। কিন্তু আগের যে কোনো বারের তুলনায় এবারে শুরু হওয়ার পরে আমি বলবো যে তার কি অনেক বেশি প্যাসিভ ভূমিকা রেখেছে তারা এটা। আচ্ছা, এই যুদ্ধের সময় আমরা দেখলাম শেষের দিকে আমেরিকা তিনটা পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু এখন তারা আলোচনার জন্য চাচ্ছে ইরানের সাথে। আবার
তার পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যুদ্ধের আগে, সে বিষয়টা নিয়ে তারা বেশ আগ্রহী। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত আসলে ইরান এই এই চুক্তিতে আসবে? এটা কি কথা হচ্ছে যে এবারের যুদ্ধ অনেকগুলো সমীকরণ বা ডাইমেনশন চেঞ্জ করেছে আমার মতে। একটা হচ্ছে ধরেন এই যে হামলাটা করলে হামলায় কতটুকু ক্ষতি হয়েছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন সোর্স থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি। আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন হামলা হলো সেদিন তিনি বললেন যে মানে ফুললি ডিস্ট্রয়েড, কিন্তু পরবর্তীতে সিআইয়ের একটা রিপোর্ট আমরা পেলাম, সেখানে তারা বললেন যে পরিমাণ বলা হয়েছে ওই পরিমাণ ক্ষতি হয়নি। এরপরে এখন কতটুকু ক্ষতি হয়েছে ইরান একটা বলেছে, আমেরিকা একটা বলেছে, ইরান আবার নতুন করে পারমাণবিক আবার রিজিউম করেছে অনেক জায়গায় কাজ, তারা নতুন করে আবার। তো এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে আমরা কিছু স্যাটেলাইট পিকচারও দেখেছি যে বিভিন্ন পারমাণবিক স্থাপনা থেকে এই হামলার আগেই অনেকগুলো ট্রাক বের হয়ে গেছে ইউরেনিয়াম নিয়ে। তো তার মানে ইরানের কাছে ইউরেনিয়ামটা অক্ষত আছে। আর যদি প্রযুক্তিগত নলেজ বলি সেটাও থাকতে পারে। এখন কোয়েশ্চেন হলো যদি আসলে ইউরেনিয়াম ইনট্যাক্ট থাকে, যদি তাদের মানে টেকনোলজিক্যাল নলেজ অথবা তাদের যে এক্সপার্টিস এগুলো যদি অটুট থাকে, তাহলে যেটা ঘটবে এই পুরো প্রসেসটা হয়তো স্লো হবে, কিন্তু বন্ধ হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে ইরানের জায়গা থেকে বলা। আমেরিকা অন দ্য আদার হ্যান্ড, আমেরিকা এখন আমার ধারণা একটু বা ঘাবড়েছে। এটার মূল কারণ হলো অনেকেই কিন্তু ইরানকে পরামর্শ দিয়েছে, আমরা নিজেরাও বিভিন্ন অ্যানালাইসিস লিখেছি, সেটা হলো যে আজকে যদি ইরানের কাছে পারমাণবিক বোমা থাকতো তাহলে ইসরায়েলি হামলাটা করতে সাহস পেত না। সো ইরান আবার একটা প্রসেসের মধ্যে চলে যায় কিনা, যে তারা এনপিটি থেকে তো বেরিয়ে যাওয়ার একটা আলাপ তো আছেই। এনপিটি থেকে যদি বেরিয়ে যায়, তারা অলরেডি আমাদের যে আইএইএ যে প্রধান পরিদর্শক তাকে ইরান নিষিদ্ধ করেছে, ইরানে যুদ্ধের সময় নিষিদ্ধ করেছে। কারণ হচ্ছে যে তাদের অনেকগুলো ডকুমেন্টস তারা দেখছে যে ইসরায়েলের কাছে এগুলো চলে গেছে। তারা দেখিয়েছে প্রদেশ পরিদর্শনের সময় উনি ওনার প্রতিশ্রুতি মানে ওনার যে দায়িত্ব, সে দায়িত্বের প্রতিশ্রুতি যেটা সেটাকে উনি ভায়োলেট করে সেই তথ্য আবার ইসরায়েলের কাছে দিয়ে দিয়েছে। এটা যখন প্রমাণ হয়ে গেছে তখন উনি স্বাভাবিকভাবেই তাদেরকে আর ঢুকতে দেন। তো যদি ইরান এটা কন্টিনিউ করে, অর্থাৎ আইএইএ কে যদি ঢুকতে না দেয়, যদি ইরান বেরিয়ে যায় এনপিডি থেকে, তাহলে একটা ইঙ্গিত পাওয়া যাবে যে ইরান ডেফিনেটলি এবার আর পিসফুলের দিকে যাবেন, এবার তারা পারমাণবিক উইপেনের দিকে চলে যাবে। সেইটা আমার মনে হয় যে আমেরিকাকে কনসার্ন করেছে বেশ, এবং যার কারণে তারা হয়তো আবার ডায়ালগের দিকে চলে আসে। না, সেটাই আসলে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে ইরানের কাছে সেই প্রযুক্তি আছে, তাদের ইউরেনিয়াম আছে এবং পারমাণবিক অন্যান্য যে উপাদানগুলো আছে সবকিছুই কিন্তু তাদের আছে, তাদের বিজ্ঞানীরা আছেন। তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কি আসলে ইরানকে থামানো যাবে আপনি মনে করেন? না, ওই যেটা বললাম যে যেহেতু সিনিয়র কিছু সায়েন্টিস্ট শহীদ হয়েছেন, প্লাস আরো বেশ কিছু হতাহত হয়েছে, আমি মানে ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে যে এটা পেছাবে, মানে এটা হয়তো মানে 6 মাস 1 বছর পিছাবে, কিন্তু এটা বন্ধ হওয়ার অথবা না পারার কোনো কারণ নেই। আর এইগুলো আসলে ইরানের মতো দেশ ধরেন তারা তো এবারের ঘটনাতে আগেও তারা মানে কিছুটা তাদের আইডিয়া ছিল, আর এবারে তো নিশ্চয়ই তারা বুঝেছে যে এরকম অ্যাটাক তাদের ভবিষ্যতেও করা হতে পারে। ফলে আমি মনে করি না যে তারা কোনো নলেজ বা কোনো ইনফরমেশন একজনের কাছে বা একটা জায়গায় থাকবে। এটা ডেফিনেটলি তারা অনেক আগেই তারা এটাকে তাদের মতো করে রাষ্ট্র নিশ্চয়ই এটাকে তার আওতায় নিয়ে নিচ্ছে। ফলে রাষ্ট্রের আওতায় যদি থাকে তাহলে মানে পুরো বিষয়টা অনেক বেশি সিকিউর থাকবে, এই যে তথ্যগুলো নলেজগুলো। তাহলে আমি মনে করি যে সহজেই রাতকে অন্ততপক্ষে বন্ধ করার সুযোগটা কম। আচ্ছা, আমরা এবার গাজা উপত্যকা নিয়ে একটু আসলে আলোচনা করতে চাই। আমরা গেল 2 বছর দেখলাম যে আসলে নির্বিচারে আন্তর্জাতিক আইনের কোনো ধরনের তোয়াক্কা না করে ইসরায়েল ক্রমাগত তাদের যে আক্রমণ, তাদের যে হামলা অব্যাহত রেখেছে। অতি সম্প্রতি খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে, সেটা আপনি দেখেছেন যে শরণার্থীদেরকে যারা খাদ্য নেওয়ার জন্য এসেছে, 1 বস্তা আটার জন্য, তাদের সেখানে গুলি চালিয়েছে এবং সম্ভবত 1000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। ব্যাপারটা সত্যি বর্বর। এই বিষয়টা নিয়ে আসলে আপনি? গাজা নিয়ে বলতে গেলে আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাই। আমি যখন আমি বই লিখেছি, আমি যখন নাকবা নিয়ে লিখেছি, তখন আমার মনে হয়েছে যে 7.5 লক্ষ মানুষকে তাদের নিজ ভূমি থেকে যে মানে উৎখাত করা হলো, তো ওই সময় মুসলমানরা আসলে কি করেছিল, তাদের রোল কি? হয়তো আল্লাহ আমাকে দেখালেন যে আমাদের চোখের সামনে আরেকটা নাকবা হয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। দেখেন, অলরেডি ফিলিস্তিনে একদম সরকারি হিসেবে মানে গাজার হেলথ মিনিস্ট্রির হিসেবে
59,000 মানুষ শহীদ হয়েছেন এবং তাদের মেজরিটি হচ্ছে নারী এবং শিশু। এর একটা ভয়াবহ ব্যাপার। এবং ইসরায়েল হামাস যোদ্ধাদেরকে ধ্বংস করার নামে তারা এই বেসামরিক নাগরিকদেরকে হত্যা করছে প্রায় 2 বছর, আগামী 7 অক্টোবর 2 বছর হবে। এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে গাজাতে আসলে কোনো এস্টাবলিশমেন্ট আর নাই। পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, ভ্যানিশ করে দেওয়া। গাজার সকল হাসপাতাল, গাজার সকল আপনার বেকারে, গাজার ফুড নির্মাণের যে প্রসেসর যে পুলা আছে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। গাজাতে বিদ্যুৎ নাই। গাজাতে কিন্তু আপনি বলছেন যে শরণার্থী যারা ত্রাণ নিতে এসেছিল, এর আগে আপনি দেখেন গত 2 বছরে গাজাতে বিদ্যুৎ না থাকার কারণে অক্সিজেনের অভাবে অসংখ্য শিশু তার ইনকিউবেটরে ছিল, তার প্রিম্যাচিউর বেবি ছিল, তারা মারা গেছে। একের পর হাসপাতালগুলো পুড়িয়ে দেওয়া হয়। অনেকগুলো গর্ভবতী মা, পেটে সন্তান সহ তারা শহীদ হয়েছে। মানে গাজাতে এখন কবর দেওয়ার মতো জায়গা পাওয়া কঠিন। এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে গাজাতে ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল অনেক দিন। এবং ওই যে আপনি শুরুতে যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, যুদ্ধবিরতি, ইসরায়েল যেটা বললাম যে মানে একটা প্রতিশ্রুতি ভঙ্গকারী জাতি। গাজাতে কিন্তু একটা যুদ্ধবিরতি ছিল, সেটা আপনার গত জানুয়ারিতে যখন ট্রাম্প যখন ক্ষমতায় এসে পরপরই এক্সিকিউট হলো এবং সেটা 1 মাস পরে এটা সেকেন্ড স্টেজে নিয়ে আলোচনা হওয়ার কথা। যার যতটুকু মুক্তি দেওয়ার কথা, হামাসের যে কয়জন জিম্মি মুক্তি দেওয়ার কথা তারা দিত, ইসরায়েলের যে কয়জন বন্দি মুক্তি দেওয়ার কথা দিক। এরপরে সেকেন্ড স্টেজে আলোচনা যখন যাওয়ার কথা, সেই সময় ইসরায়েল সেই আলোচনায় না গিয়ে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার আক্রমণ শুরু করবে এবং এরপর থেকে তারা নির্বিচারে চালিয়ে যাচ্ছে। এখন এসে যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে ওই যখন আক্রমণ চালানো শুরু করলো তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তখন থেকে তারা গাজায় আর কোনো ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছিল না। রিসেন্টলি গত 1-1.5 মাস ধরে গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে ইসরায়েল এবং আমেরিকার একটা কি বলবো তাদেরই একটা আশ্রিত একটা সংগঠন বা প্রতিষ্ঠান, তাকে দিয়ে তারা আবার নতুন করে কিছু ত্রাণ বিতরণ শুরু করেছে। কিন্তু এটা জাতিসংঘ বিরোধিতা করেছিল, ফিলিস্তিন বিরোধিতা করেছিল। এরা ফিলিস্তিন এবং এই সঙ্গে দাবি ছিল যে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা আছে যারা নর্মালি এই ত্রাণ বিতরণগুলো করে, ইভেন RWA, তাদেরকে দিয়ে যেন এটা করানো হয়। কিন্তু আমেরিকা তাতে পাত্তা দেয়নি, কর্ণপাত করেন, ইসরায়েলও করেন। এখন মনে হচ্ছে এই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের যে ত্রাণ বিতরণ কার্যক্রম, এটা আসলে একটা ফাঁদ, এটা আসলে মানুষ মারার একটা ফাঁদ। যেটা আপনি বলছেন যে প্রায় 1000 মানুষ, এটা আসলে প্রতিদিনই নিতে আসছে, প্রতিদিনই তাদের উপরে গুলি বর্ষণ হচ্ছে। কোনোদিন 70, কোনোদিন 85, কোনোদিন 60, কোনোদিন 37, এরকম সংখ্যায় আসলে মানুষকে হত্যা করা হচ্ছে। গাজায় কোনো খাবার নেই, দুর্ভিক্ষ নেই, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। সো এটা আমাদের জন্য চরম লজ্জার, ক্লানিকর। একটা হচ্ছে আমাদের এটা দেখতে হচ্ছে, আর আমি মনে করি এটা বিশ্ব মানবতা, বিশেষ করে পশ্চিমা মোড়ল যারা কথায় কথায় মানবিকতার কথা বলে, তাদের একটু বড় ব্যর্থতা যে তারা এইভাবে চোখের সামনে নারী শিশুদেরকে হত্যা হতে দিচ্ছে। আমরা একটু ইতিহাস জানতে চাই আপনার কাছে। আসলে নতুন প্রজন্মের অনেকেই জানতে চায় আসলে ফিলিস্তিনের যে ভূখণ্ড দখল করেই তো ইসরায়েলের জন্ম অবৈধভাবে, কিভাবে আসলে এটা হলো, সেই ইতিহাসটা একটু আপনার কাছে জানতে চাই। এটা অনেক লম্বা আলোচনা, বাট এতটুকু শুধু যদি বলি যে ইহুদি থেকে তো আসলে আপনার জায়নিজম, এবং এই জায়নিজমটাকে যখন এটা একটা থিওরিটিক্যালি তারা এস্টাবলিশ করলো থিওডর হেজেল, তখন তিনি এটার থেকে একটা কনসেপ্ট তৈরি করলেন যেটা হচ্ছে পলিটিক্যাল ইহুদির মতো আর কি। তো জায়নিজম যার ভিত্তিতে একটা দেশ হবে, তো এটা ঠিক ইহুদিদের রাষ্ট্র না, এটা জায়নবাদী একটা রাষ্ট্র, যেটা আমরা দেখছি ইসরায়েল। কিন্তু এটা হলো, এটার কারণ হচ্ছে যে কয়েকটা জিনিস একসাথে ঘটলো। একটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 1 সময় একটা সাইকোপিকট একটা চুক্তি হলো। সেই চুক্তি করার মাধ্যমে আপনার আমাদের এই পরবর্তীতে এই পুরো মিডল ইস্টটাকে একটা কাটাছেঁড়া করে কিছু অংশ আপনার ব্রিটিশ, কিছু অংশ ফরাসি, এরকম যে যার মধ্যে ভাগ করে দেয়। আরেকটা হচ্ছে আপনি মনে আছে যে অটোম্যান শাসনের থেকে সৌদি আরবদেরকে বিচ্ছিন্ন করবার জন্য সেখানে আবার লরেন্স অফ আরাবিয়া গেল, সে আবার ওই তাদেরকে আমাদের যে মোটামুটি সৌদি আরবের যিনি ওই সময় গভর্নর ছিলেন তাকে কনভিন্স করে তাকে অটোম্যানদের বিরুদ্ধে লাগিয়ে দিলেন। ফলে দেখা গেল যে তাকে দেখালেন হচ্ছে খিলাফতের সব, অটোম্যানদের মতো দেখালেন। আবার তো একই জমি, এই ফিলিস্তিনের এই জমিটাকে দেখা গেল যে কয়েকজনের কাছে ব্রিটিশরা বিক্রি করেছে। এর মধ্যে এই
থিওডর হেজেলের জায়নিজমের এই প্রবর্তনের পর থেকে গ্র্যাজুয়ালি আপনার এই ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদেরকে পুশ করা শুরু হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন পরিচয়ে। এবং এই একসময় যেটা আপনি ধরেন 3%, 5%, 7%, 9% এভাবে বাড়তে 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 করতে একটা সময়ের সংখ্যাটা অনেক হয়ে গেল। এরপরে এমন একটা পিকচার তৈরি করা হলো গোটা ইউরোপে একটা ইহুদিদের নিধনের নামে, যে এরা খুব অসহায় একটা জাতি, এদের থাকার কোনো জায়গা নেই, তো এদেরকে দিচ্ছে প্রমিস ল্যান্ড, যেটা আপনার তারা দাবি করে, সেই প্রমিস ল্যান্ডের জন্য তাদেরকে একটা রাষ্ট্র করে দেওয়া হয়, তারা যেন সেখানে থাকতে পারে। এভাবেই হচ্ছে তাদেরকে আস্তে আস্তে সংখ্যায় বৃদ্ধি করে করে জাহাজে করে করে নিয়ে আপনার ইসরায়েলে তাদেরকে নিয়ে যাওয়া হলো ইহুদিদেরকে। এবং ওরা তার করে সেখানে আমাদের যে ফিলিস্তিনি যে পূর্বসূরি যারা মুসলিমরা আছেন তাদেরকে এখান থেকে গ্র্যাজুয়ালি উচ্ছেদ করলো। এবং শুধু যেটা একবার বললাম দর্শকের মাঝখানে নাকবার কথা, শুধু নাকবাই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা পাওয়ার পরে 1948 সালে এই এক নাকবা দিয়ে 7.5 লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর জমি থেকে উচ্ছেদ করে তারা বিভিন্ন আশপাশের বিভিন্ন জায়গায়, গাজায়, পশ্চিম তীরে, কুয়েতে, জর্ডানে, লেবাননে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যায় এই ফিলিস্তিনের মানুষগুলো। এবং এই যারা এখন গাজায় যুদ্ধ করছেন বা শহীদ হচ্ছেন, এই ইয়াহিয়া সিনোয়ার থেকে শুরু করে ইসমাইল হানিয়া, এদের সবার জন্ম কিন্তু উদ্বাস্তু শিবিরে। ইয়াহিয়া সিনোয়ারের আসল বাড়ি হচ্ছে এসকেলানে, যেটা গাজার একদম নিকটস্থ একটা শহর। ওখান থেকে হামাস রকেট মারলে এসকেলানে গিয়ে পড়ে, কিন্তু সে এসকেলান এখন ইসরায়েলি সিটি হিসেবে কনসিডার্ড হয়, অথচ এসকেলান হচ্ছে তার দাদা বাড়ি, আর উনি জন্ম রয়েছে গাজায়। তো এই মানুষগুলো প্রত্যেকে 2 প্রজন্ম 3 প্রজন্ম ধরে উদ্বাস্তু শিবিরে বড় হয়েছে। তো আজকে যারা গাজার এই অবস্থা দেখছেন তাদের হয়তো অনেকেরই নলেজে নাই যে এই মানুষগুলো আসলে কোনোদিন তাদের কোনো শিকড়ের কাছে তারা যেতে পারেনি। তারা তাদের বাবার কাছে, দাদার কাছে তারা গল্প শুনেছে যে কোনো একটা সময় তাদের এরকম একটা আবাসন ছিল, কিন্তু সেখানে তারা যেতে পারেনি। এবং ইসরায়েল কিন্তু এই যে এর মধ্যে ক্রমাগতভাবে তাদের যে জমি দখলের যে মাত্রা সেটা বাড়িয়েছে, তাদের যে অবৈধ বসতি নির্মাণের মাত্রা সেটা বাড়িয়েছে, এখনো বাড়িয়ে চলছে এবং এটা এখন তারা আরো বিস্তৃত করছে। আরেকটা হলো যে যেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত, সেটা হলো মসজিদে আকসা, আমাদের যে প্রথম কেবলা, সেটা নিয়েও ইসরায়েলের একটা ঐতিহাসিক আমি বলবো যে নোংরামি তারা করছে। সেখানে একটা ওয়েস্টার্ন ওয়াল তৈরি করে তাদের একটা নিজস্ব উপাসনা জায়গা করছে, এবং মুসলমানদের এই জায়গাটা এটা পরিচালনা করে ওয়াকফ একটা প্রতিষ্ঠান, যে অর্ডান গভর্নমেন্টের। কিন্তু এই মসজিদে প্রতিদিনই আপনার মানুষকে প্রবেশে চাপ নিষেধাজ্ঞা আরোপ করা হয়, পরাবরি আরোপ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইয়াংদেরকে ঢুকতে দেওয়া হয় না, বুড়ো মানুষদেরকে ঢুকতে দেওয়া হয়। এক জমায় ঢুকতে দেয়, তারেক জমায় ঢুকতে দেয় না, এক ওয়াক্তে ঢুকতে দেয়, তারেক ওয়াক্তে নামাজ করতে দেয় না। এভাবেই আসলে পুরো মসজিদ আকসাটা তারা কন্ট্রোল করছে। অর্থাৎ শুধু মসজিদটার একটা অংশ এই ওয়াক্ফ প্রতিষ্ঠানের হাত নিয়ন্ত্রিত থাকলেও মসজিদের সকল প্রদেশ তার এবং চারপাশের পুরো সিচুয়েশন যেহেতু ইসরায়েলিদের হাতে, ফলে সেখানে মানুষরা প্রচণ্ড পরিমাণ বিপত্তিতে পড়ে যখন তারা নামাজ পড়তে যান। এবং পৃথিবীর অন্য কোনো দেশ থেকে সেখানে যাওয়া, নামাজ পড়া খুবই দুরূহ একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। এর পাশাপাশি পশ্চিম তীর যেটা, সেটা আপনি জানেন যে নদীর এপার ওপার, ওপারে যাওয়াটা নেই, পাশে পশ্চিম তীর, ওয়েস্টার্ন ব্যাংক, এখানেও ওয়েস্ট ব্যাংক, এখানেও ফিলিস্তিনিরা আছেন। কিন্তু আনফর্চুনেটলি ওয়েস্ট ব্যাংকে যারা শাসন করছেন, ফাতা এবং পিওএ, এদের যে গ্রুপ, তারা আবার গাজার এই মুক্তিকামী মানুষের সাথে তাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। এবং এটা আমরা খুবই প্যাথেটিক, বাট আমরা এটা দেখেছি যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট নিজেও এই 3-4 মাস আগে হামাস যোদ্ধাদেরকে খুবই অশ্রাব্য ভাষায় তিনি গালিগালাজ করেছেন। তো এরকম একটি পরিস্থিতির মধ্যে আছে এই ফিলিস্তিনের এই শাসকেরা মূলত আসলে ইসরায়েলের হাতে বিক্রি হয়ে গেছে, যেটা ফিলিস্তিনিদের এই পুরো প্রক্রিয়াটা, আপনি যে বলছেন ইসরায়েল হয়ে ওঠার যে ব্যাপারটা, এই ইসরায়েল হয়ে ওঠার এই ক্ষেত্রে এই ওয়েস্ট ব্যাংকের এই শাসকদেরও একটা বড় ভূমিকা আছে। আমরা অনুষ্ঠান শেষ করবো, তার আগে আমরা একটু জানতে চাই আব্রাহাম চুক্তি নিয়ে আপনার কাছে। আব্রাহাম চুক্তি কি এবং কোন উদ্দেশ্যে মূলত আসলে আমেরিকা এটা করেছে? এটা আমেরিকার একটা আমি বলবো যে বড় ধরনের আরেকটা হচ্ছে প্রতারণা। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথম মেয়াদে আসলেন, তখন ওনার যে মেজামাই ছিল ইভানকা ট্রাম্পের যে হাজব্যান্ড কুশনার, ওনার এটা একটা ব্রেন চাইল্ড বলা যায়, আমরা শুনেছি ওটাই, যেটা ওনার মাথা থেকে এসছে। এবং এটার মূল টার্গেটটা ছিল আসলে ইসরায়েলকে এস্টাবলিশ করে দেওয়া। আপনি জানেন যে ট্রাম্পের প্রথম মেয়াদে তো জেরুজালেম ফ্লোর রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইসরায়েলের, সেখানে তিনি তার দূতাবাস উদ্বোধন করেছিলেন।
এবং উনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নানা ধরনের টোপ ফেলে তাদের সাথে ইসরায়েলের একটা ডিপ্লোম্যাটিক রিলেশন করা অথবা সম্পর্ক নর্মালাইজেশন করা, যেভাবে তারা বলছে এটা করতে চাচ্ছেন, যাতে ইসরায়েলকে কেউ তারা থ্রেট মনে না করে বা ইসরায়েলের সাথে তাদের জন্য একটা সম্পর্ক তৈরি পায়। তো আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিন যে কজ, প্যালেস্টাইন কজ বা ফিলিস্তিনের স্বাধীনতার যেই স্বপ্ন বা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের যেই প্রক্রিয়া, এটাকে বন্ধ করে দেয়াই হচ্ছে পুরটার মূল টার্গেট। কারণ আপনি যতগুলো দেশ ইসরায়েলকে সাপোর্ট দেবে, যতগুলো দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে, তারা আসলে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী হাজার হাজার নারী পুরুষের রক্তের সাথে বেমানি করে আসলে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে। এটাই হচ্ছে আব্রাহাম যুক্তির মূল কথা। উনি কনসেপ্টটা হচ্ছে যে নামটা আব্রাহাম দিয়েছেন কারণ আব্রাহাম মানে তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যাকে বলি, ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, তারা বলে সেইখান থেকে হচ্ছে এই ইহুদিদা। আমরা তো আসলে ইসলাম যারা মানি তারা তো বলি সবই বিচ্যুতি, কোনো নবী তো আসলে সঠিক সকল নবীকে দায়িত্বের পথ নিয়ে এসেছিলেন, সেখান থেকে বিচ্যুতি হয়ে বা ধর্মগ্রন্থ থেকে বিকৃত করে করে হচ্ছে এক একটা ধর্মের উৎপত্তি। কিন্তু তাদের কাছে আবার ব্যাখ্যাটা ভিন্ন। তো এই ইব্রাহিম নবী থেকে যেহেতু পরবর্তী ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম আসছে, সেই জায়গা থেকে তারা তিনটা ধর্ম, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদেরকে তারা এক জায়গায় নিয়ে আসবে। এটা হচ্ছে তাদের মানে বাহ্যত তাদের দাবি। আসলে এটা হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বপ্ন সেটাকে ধূলিসাৎ করবার জন্যই এটা হচ্ছে এমন বিয়ার করা। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে শোনাতে। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অতিথির সাথে। আন্তরিক অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। খোদা হাফেজ।